অভিযোগটা আমার কাস্টমার বন্ধ করে দেওয়ার পরে কাজটা বন্ধ রাখুন, আমি কারণ কিছু বলে বন্ধ রাখুন দেখছি। কে বলেছিল এটা? ওই দেবরাজের লোকেরা বন্ধ রাখুন, বন্ধ রাখার পর তারপরে আমি একে তাকে ধরে যোগাযোগ করি, হ্যাঁ এই 40 লাখ টাকা লাগবে, এরকম হবে না এরকম বলছিল। আমি তো বললাম আমি দিতে পারবো না এত, এই জন্য পুরো কাজটা আমাকে 3 বছর 4 বছর বন্ধ রেখেছে। বন্ধ রাখার পরে লাস্ট আমাকে মনীশ মুখার্জি এসে বলছে আমি সেটেলমেন্ট করে দিচ্ছে বলে 30 লাখ টাকা সেটেলমেন্ট হয়েছে। আমি কিছু করি, আমার কাজটা করতে হবে, দেখে লোকের কাছে যাবো, টাকা দিয়ে কাজটা আমি করি। কত টাকার ডিমান্ড ছিল, মানে কত টাকা চেয়েছিল? ওই প্রথমে 40 লাস্টে 30 রফা হয়েছে। 30 দিয়েছে না? হ্যাঁ 30 দিয়েছি, টাকা দিলাম তাও আমি ঠিকমতো কাজ করতে পারছি না। মানে কার বিরুদ্ধে অভিযোগ করবে? ওই তো দেবরাজ টাকা নিয়েছে, হ্যাঁ দেবরাজের কথা বললাম, উনি টাকা নিয়েছেন। আমি কি চাইবো দেখুন, যেটা ন্যায্য বিচার যে হলে হয়, আমার টাকা গিয়ে পাবো রিটার্ন পেলে ভালো হয়। একাধিক জামিন অযোগ্য ধারায় কিন্তু মামলা রুজু হয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। বারাসাত কোর্ট চত্বরে আপনাদের নিয়ে যাই, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, কিছুক্ষণ আগে তুমি যেমনটা জানালে, কি দেখছো? দেখো কুসুমিতা, দেখো এই মুহূর্তে আমি রয়েছি বারাসাত আদালত চত্বরে এবং এখানকারই কোর্ট লকআপে নিয়ে আসা হবে কিছুক্ষণের মধ্যে দেবরাজ চক্রবর্তীকে। বাবুইয়াটি থানা থেকে এনে এই কোর্ট লকআপে নিয়ে আসা হবে এবং ঠিক দুপুর 2টোর পর তাকে আদালতে পেশ করা হবে, এমনটাই আদালত সূত্রে জানা যাচ্ছে। তোলাবাজি, মারধর, হুমকি এবং ভোট পরবর্তী সংঘর্ষ একাধিক মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। গতকালই তাকে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। দেবরাজ চক্রবর্তী একসময় বাগুইয়াটি কেষ্টপুর এলাকার সমস্ত প্রমোটারদের কাছে ত্রাস হয়ে গেছিলেন, যেহেতু বিধাননগর পুর নিগমের তিনি প্রাক্তন পুর পরিষদ এবং সেই কারণে ব্যাপকভাবে তিনি তোলাবাজি করতেন, এমনই অভিযোগ এবং একাধিক অভিযোগ তার নামে বাগুইয়াটি থানায় জমা পড়েছে এবং সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে দেবরাজ চক্রবর্তীকে আর কিছুক্ষণের মধ্যে বারাসাত আদালতে নিয়ে আসা হবে। ক্যামেরাম্যান শান্তনু দত্ত তোমায় ছবিটা দেখাচ্ছে যে আদালত চত্বরে কড়া নিরাপত্তা পুলিশ টহল দিচ্ছে, কেননা যেহেতু দেবরাজ চক্রবর্তী তাকে এখানে নিয়ে আসা হবে, তার উপর যাতে জনরোষ আছড়ে না পড়ে এবং যাতে বিশৃঙ্খল পরিস্থিতি না সৃষ্টি হয়, সেই কারণে পুলিশের পক্ষ থেকে সকাল থেকেই নজরদারি চালানো হচ্ছে এবং এই কোর্ট লকআপ চত্বরে বাইরের কোনো লোকজন যাতে প্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখছেন পুলিশ কর্মী এবং আধিকারিকরা। আর কিছুক্ষণের মধ্যেই বাগুইয়াটি থানা থেকে এই একেবারে সরাসরি বারাসাত আদালতে নিয়ে আসা হবে এবং আদালতে আনার পর দুপুর 2টোর পর তাকে সিজিএমের এজলাসে পেশ করা হবে, এমনটাই আদালত সূত্রে জানা যাচ্ছে। তোলাবাজি, মারধর, হুমকি, ভোট পরবর্তী হিংসাসহ একাধিক ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং দেবরাজ চক্রবর্তীকে যখনই কোর্ট লকআপে নিয়ে আসা হবে তখনই বাগুইয়াটি থানার তরফ থেকে তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে এবং তাকে কী কী কারণে এই আদালতে পাঠানো হয়েছে সেই বিষয়গুলো স্পষ্ট হবে। কুসুমিতা। সমীরণ, ধন্যবাদ। একাধিক প্রমোটার মুখ খুলেছেন, অভিযোগ তারা দায়ের করেছেন। এবার আপনাদের দেখাবো বাগুইয়াটির প্রমোটার কিশোর হালদার, অত্যন্ত পরিচিত মুখ, কারণ একেবারে কিশোর হালদারের কাছ থেকে শুধুমাত্র তোলার টাকা চাওয়া হয়েছিল এমনটাই নয়, মারধর করে তার মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছিল। সেই কিশোর হালদার কি বলছেন দেখুন। প্রথমে আপনার কাছ থেকে টাকা ডিমান্ড করা হলো, সমরেশ চক্রবর্তী টাকা ডিমান্ড করেছিল, কেন করেছিল এবং তারপরে আপনি দেবরাজের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, দেবরাজের কাছে গেছিলাম। দেবরাজ নিজেই ফোন করে ডেকেছিল, তার বাড়ির নিচে অফিস, ওখানে ডেকেছিল। আমি বললাম এরকম ও 50 লক্ষ টাকা চাইছে এবং 4,500 টাকা করে স্কোয়ার ফিট চাইছে, এটা দিতে হবে, তাহলে তুমি কাজ করতে পারবে। যেহেতু এটা আমার নিজেরই জমি, একদম বিধাননগর কর্পোরেশনের প্ল্যান স্যাংশন, জেনুইন প্ল্যানে কাজ করছিলাম, এত টাকা আমি কেন দেবো? এটা কত নম্বর ওয়ার্ডে এই আপনি করছেন? 9 নম্বর ওয়ার্ডের সমরেশের চক্রবর্তীর। তারপরে তো কিছু টাকাও দিলাম, আমি 27 লক্ষ টাকার মতন দিলাম। আর কিছু টাকা দিতে দেরি হলো, 40 জনের মতন পাঠিয়ে দিয়ে আমাকে রিভলভারের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল। এফআইআর হলো, প্রথম অ্যাকিউজ ছিল সমরেশ চক্রবর্তী, কিন্তু তিনি অ্যারেস্ট হলেন না। চিলাপোতা এদিক ওদিকে বেনারস খুঁজে বেড়ালো, তেনাকে পাওয়া গেল না। শনিবার দেখে, ডেটটা আমার ঠিক মনে নেই, সেদিন তার বেল হয়ে গেল। সব ম্যানুকুলেট করে বেলটা হলো। কি বললেন ওখানে আগে উনি, কি দেবরাজ কি বললেন? দেবরাজ বললেন সমরেশের সাথে দেখা করো, মিটিয়ে নাও, ঠিক আছে। আমাকে ইভিং একটা ফলস কেসেও পরে এরা ম্যানিকুলেট করে পাঠিয়েছিল। একদম বিধাননগরের জেনুইন প্ল্যান, আমার সমস্ত পেপারস ওয়ার্ক সব কিছু ঠিক আছে, আমার নিজের নামে জমি, ওখানে একটা ক্লাব আছে বলে একটা ফলস কেসে আমাকে ফলস অ্যাড্রেস দিয়ে
করেছিল। আমার 7 মাস প্রজেক্টটা 8 মাসের মতন বন্ধ ছিল। রুলিং পার্টি চলে যাওয়ার পরেই যে বিজেপি আসলো, তারপরে তারা গিয়ে কেসটাকে উইথড্রল করে নিল। সমরেশ চক্রবর্তী যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন প্রাক্তন যিনি তৃণমূল কাউন্সিলর, তুমি একটু কম করো, 21 লাখ টাকা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, কাজ করো, বলো তুমি দেবরাজের সাথে না না আমি দেবরাজদার সাথে কথা বলবো না, তুমি বলো। 2024 সালের 15 ডিসেম্বর সজল ঘোষ তিনি পোস্ট করেছিলেন এই ভাইরাল ভিডিও, একবার দেখুন। তুমি দেবরাজের সাথে না না আমি দেবরাজদার সাথে কথা বলবো না, তুমি বলো। তুমি একটু কম করো, 21 লাখ টাকা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, কাজ করো, বলো তুমি দেবরাজের সাথে না না আমি দেবরাজদার সাথে কথা বলবো না, তুমি বলো। তুমি একটু কম করো, 21 লাখ টাকা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, কাজ করো, বলো তুমি দেবরাজের সাথে না না আমি দেবরাজদার সাথে কথা বলবো না, তুমি বলো। তুমি একটু কম করো, 21 লাখ টাকা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, কাজ করো, বলো তুমি দেবরাজের সাথে না না আমি দেবরাজদার সাথে কথা বলবো না, তুমি বলো। তুমি একটু কম করো, 21 লাখ টাকা চাপ হয়ে যাচ্ছে। দেবরাজ চক্রবর্তী যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা রুজু হয়েছে, তিনি পুলিশের কাছে এখন রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই যাকে আদালতে পেশ করা হবে। এখনো কিন্তু নতুন করে থানায় আসছেন অনেকে, নতুন করে অভিযোগ দায়ের করছেন। তারা বলছেন দেখুন। গাড়ি রাখা নিয়ে, কিন্তু এর আগেও আমি জানিয়েছি অভিযোগ, গাড়ি রাখা, বাড়িতে ক্যামেরা লাগানো, ক্যামেরাটা হচ্ছে নিজের সেফটির জন্য, কিন্তু ওরা মানছে না। ওরা ওইটাই নিয়ে ইস্যু করে আমার বাড়িতে মারধর করতে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই আমার এই ব্যাপারটা দেখুন। 19-এ একটা ফ্ল্যাট কিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওপরে। এটা কোথায়? এটা ওই বাগুইহাটি এসসি মার্কেটের সামনে। তো সেখানে অদিতি দেবরাজকে আমি বলি, দেখো আমি এই ফ্ল্যাটটা কিনেছি, এবং তখন ও পার্টিতেই ছিল। বললো হ্যাঁ দিদি আমি দেখছি বলে দেখেনি, উঠল না। কে দিচ্ছিল না মালিক, মানে ও বলছিল আমি যখন কিনেছিলাম তখন লিফট হয়নি, যখন লিফট হয়েছে তখন ও ফ্ল্যাটটা দিতে চাইছিল না। আমি দেবরাজ অদিতির কাছে গেছি, বলছি আমি দেখছি বলে উল্টো ওদের কাছ থেকে পয়সা খেয়ে আমাকে ফ্ল্যাটটা দেওয়ানো হয়নি। এই দেবরাজ অদিতি না, কোনো হেল্প দেবরাজ অদিতি করেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।